তার ফুফু আর ফুফাতো বোন বেড়াতে আসে। ভাবি, কেমন আছো তোমরা? কতদিন দেখিনি তোমাদের। ছেলে মেয়েরাও কত বড় হয়ে গেছে। আমরা ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। তোমরা এসেছো শুনে আর দেরি করতে পারিনি। তোমাদের এখানে পাবো সে আশা ছেড়েই দিয়েছিলাম। ভাইকেও শেষ দেখা দেখতে পারিনি। আসার ইচ্ছে ছিল না, কিন্তু ছেলে মেয়েদের নিয়ে বাঁচতে তো হবে, তাই ফিরে এলাম। ঘরে চলো। আখি, চলো আমরা নানু বাড়ি একটু ঘুরে দেখি। অনেকদিন আগেই বাড়িতে একবার এসেছিলাম, তারপর আর আসা হয়নি। ঠিক আছে, চলো। এই দেখো, আমি আর ভাই সব জায়গা পরিষ্কার করে গাছ লাগিয়েছি। বাহ, খুব সুন্দর হয়েছে। বাড়িটা এতদিন পর প্রাণ ফিরে পেয়েছে। আসিফ, বাজারে গিয়ে একটা মুরগি নিয়ে আয়। অভি চল, তুই আর আমি যাই। ভাবি, ছেলে মেয়েদের কি সব বলেছো তুমি? না না, ওদের আমি কিছুই বলিনি। না জানলে তেমন ভয় পাবে না, তাই কিছু বলিনি। সেটাই ভালো হয়েছে। বেশ গরম পড়েছে, ঘরে যেন দমটা বন্ধ হয়ে আসছে। ঠিক বলেছ, বাড়িতে থাকলে এতক্ষণে গিয়ে বাইরে শুয়ে পড়তাম। এত গরমে ঘরে থাকা যায় নাকি? চলো আমরা বারান্দায় গিয়ে মাদুর বিছিয়ে শুয়ে থাকি, তা মন্দ হয় না। না না, বাইরে যেতে হবে না, এখানেই ঘুমা। মা, বারান্দায় শুয়ে থাকলে কি এমন হবে? আর ঘরের দরজাও তো খোলা থাকবে। এই গরমে ঘরে আর টিকতে পারছি না। যাক, সমস্যা নেই, আমরা তো এখানেই আছি। এখানেও তেমন একটা বাতাস নেই। আমাদের এই ঘরের থেকে বাতাস তেমন আসে না। রান্নাঘরের বারান্দায় বেশ বাতাস লাগে। বেশ তো, চলো ওখানে গিয়ে ঘুমাই। দাঁড়াও, ঘরের দরজাটা লাগিয়ে দেই। সত্যি এখানে অনেক বাতাস, গাটা একদম জুড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, এবার একটু শান্তি করে ঘুমানো যাবে। একটু পর তারা ঘুমিয়ে পড়তেই তাদের চারপাশে সখিনা রাতটা হাঁটতে থাকে। হাঁটার শব্দে আখির ঘুম ভেঙে যায়। মনে হলো চারপাশ দিয়ে কেউ হাঁটছে, কিন্তু কাউকে তো দেখছে না। মনে হয় আমি ভুল শুনেছি। এর গলা চেপে মেরে ফেলবো আমি। তখনই সেখানে পড়ে আসলে সখিনার আত্মা রেগে চলে যায়। বারবার ওই পরি আমাকে বাধা দিচ্ছে। আমি খুব ভালো করে জানি ওর সাথে আমি কিছুতেই পারবো না, কিন্তু হার আমি মানবো না। তোমরা উঠে পড়ো, এখানে থাকা যাবে না, ঘরে যাও। কে কে কথা বলি? চলো আমরা ঘরে চলে যাই, ভীষণ ভয় করছে আমার। কি রে, কি হয়েছে তোদের? দুজন এমন হাঁপাচ্ছিস কেন? মা, আমরা গিয়ে রান্নাঘরের বারান্দায় শুয়েছিলাম। কেউ আমাদের ডেকে বলছে এখানে থাকা যাবে না, কিন্তু কাউকে দেখতে পাইনি আমরা। না করার পরও গিয়ে শুয়ে পড়লি, একটা কথাও শুনতে চাস না। ভিতর ডিম একটা, তোরা ঘরে শুয়ে থাক, আমি গিয়ে বাইরে শুচ্ছি, দেখি কে আসে। আবার তুই শুরু করলি? কোনো দরকার নেই, ঘরেই শুয়ে থাক। দেখি না মা, কি হয়। আমি কি আর ওদের মতো ভীতু নাকি? বলেছি না এখানে থাকা যাবে না, ঘরে যাও বলছি। মরার শখ হয়েছে তোমাদের? কে কে? কি রে, এভাবে চিৎকার করছিস কেন? ঘরে আয় বলছি। দেখে মনে হচ্ছে অনেক বেশি ভয় পেয়েছিস। হ্যাঁ, সে তো পেয়েছি, কিন্তু কে এটা? আর কেন বা আমাকে ঘরে আসতে বললো? এটা মনে হয় সেই পরি। কি বলছিস এসব? কোন পুরি? তুই তাকে দেখলি কি করে? তোমরা বকাবকি করবে বলে আমি তোমাদের কিছু বলিনি। কি হয়েছিল বল আমাদের। অভি তাদের সব কথা খুলে বলে। তার মানে সেই পরি ফিরে এসেছে, আর সেই তোমাদের রক্ষা করছে। ফুফু, দয়া করে আমাদের সব কথা খুলে বলো, এভাবে আর চুপ করে থেকো না। বেশ, শুন তবে। এই বাড়ি অনেক পুরনো, ঠিক কতটা পুরনো তার কোনো আন্দাজ করা যায় না। মা বাবার কাছে শুনেছিলাম রাজা জমিদারের আমল থেকে এই বাড়ি,
তাদেরই বংশধর আমরা। আমাদের দাদা ছিল বড় এক কবিরাজ, তার একজন পরী ছিল। দাদা মারা যাওয়ার সময় সেই পরীকে বাবার কাছে রেখে যান। এরপর থেকে সেই পরী আমাকে আর তোদের বাবাকে দেখে রাখতো। আমাদের তখন আর একটা ভাই হয়, তার বয়স ছিল 5 বছর। হঠাৎ করে পরীকে আর আমরা দেখতে পাই না। পরি তো আর আসে না, ছেলে মেয়েদের নিয়ে একা একা আমার বড্ড কষ্ট হয়ে যাচ্ছে। তুমি চিন্তা করো না, একজন কাজের লোক ঠিক করে দিচ্ছি। সে ছেলে মেয়েদের ডেকে রাখবে। পরি মনে হয় তার দেশে চলে গেছে। বেশ, তাই করো তবে। ওর কাজগুলো ওকে বুঝিয়ে দাও। তোমার কাজ বলতে আমার এই ছোট ছেলেটাকে দেখে রাখা। ঠিক আছে গিন্নিমা। ছোট বাবু, চলো আমরা খেলা করি। ঠিক আছে, চলো। আস্তে দৌড় দাও ছোট বাবু, এত জোরে দৌড় দিও না, পড়ে যাবে। কিন্তু মিলন কোনো কথা শোনে না। দৌড়াতে দৌড়াতে গিয়ে রান্না করে রাখা বটির ওপর পড়ে সে মারা যায়। ছোট বাবু, এটা কি হলো? আমার ছেলেটাকে এভাবে মেরে ফেললে তুমি? না না, আমি কিছু করিনি। বাবু দৌড়ে এসে বটির ওপর পড়েছে। আমার ছেলেকে মেরে ফেলার শাস্তি তোকে পেতেই হবে। এই লেঠেল, কে কোথায় আছিস? মার ওকে। আমি কোনো অপরাধ করিনি, ছেড়ে দাও আমাকে, আমার কোনো দোষ নেই। চাচা মরে গেল যে, লোক জানাজানি হলে সর্বনাশ হয়ে যাবে। বাঁশবাগানে গিয়ে পুঁতে দিয়ে আয়। আমার কোনো দোষ ছাড়াই ওরা আমাকে মেরে ফেলেছে। কোনো জানাজাও করেনি আমার। আমি ওদের ছাড়বো না, বংশ শেষ করে ফেলবো, কেউ বাঁচতে পারবে না। কি হয়েছে? বাবা, কেউ মনে হয় আমার গলা চেপে ধরেছিল, আমাকে মারার চেষ্টা করছে। কই, এখানে তো কেউ নেই। কে এমন করবে? আমি করেছি। তুই আমাকে আর ধরতেও পারবি না, মারতেও পারবি না। আমি একে একে তোদের সবাইকে মারবো। পরদিন আমার বাবা হুট করেই আমাকে বিয়ে দিয়ে দেয় অল্প বয়সী, আর তোর বাবাকে নিয়ে শহরে চলে যায়। সেই থেকে এই বাড়ি খালি পড়েছিল। অনেকে বলে সেই সখিনার কান্নার আওয়াজ শুনেছি, কিন্তু এখন কথা হলো সেই পরি এখানে কি করে এলো, কবে এসেছি? পরি এতক্ষণ আড়ালে থেকে তাদের এসব কথা শুনছিল। এবার সে সামনে চলে আসে। ময়না, এই তো এসেছি আমি। পরি, হঠাৎ করে কোথায় চলে গিয়েছিলে তুমি? তুমি থাকলে আমাদের জীবন অন্যরকম হতো। আসলে এক কবিরাজ আমাকে বন্দি করেছিল। অনেকদিন আমি তার কাছে বন্দি ছিলাম। তারপর যখন ছাড়া পাই, তখনই এসে দেখি এখানে কেউ নেই। সেই থেকে তোমাদের অপেক্ষায় এই বাড়িতে আছি। তোমরা আসার পর থেকে সখিনার আত্মা বারবার ওদের মারার চেষ্টা করেছে। আমি ওদের বাঁচিয়েছি। পরি, তুমি সখিনার সাথে কথা বলো, ও আমাদের মুক্তি দিক। আমাদের আর কোনো উপায় নেই, কোথাও যাওয়ার জায়গা নেই। বেশ, আমি আজই তার সাথে কথা বলবো। এই বাড়ি নিয়ে এত কাহিনী, অথচ আমরা কিছুই জানি না। দাদা সত্যি অন্যায় করেছে, আর তার জন্য এই ভোগান্তি। সে তো ঠিক, কিন্তু তার ভুলের জন্য বাকিদের শাস্তি দেওয়াটাও তো অন্যায়। আর আমরা তখন অনেক ছোট, তোর বাবা তো কিছু বুঝতোই না। দেখা যাক পরে এবার কি করতে পারি। সখিনা, সখিনা, সামনে এসো, সামনে এসো আমার। কি হয়েছে? তুমি আমাকে কেন ডাকছো? তুমি কি এই পরিবারকে কোনোদিন ক্ষমা করবে না? না, কোনোদিন না। ওদের দাদা খুব বাজেভাবে আমাকে হত্যা করেছে। আমি এত সহজে ওদের ছাড়বো না। কিন্তু এখানে ওদের কি দোষ? ওরা কেন এর ভাগীদার হবে? আর তোমার সাথে যে অন্যায় করেছে তার শাস্তি সে পাবে। পরকালে নিশ্চয়ই সে তার শাস্তি পাবে। কিন্তু তুমিও যদি সে একই পাপ করো, তাহলে তাদের আর তোমার মধ্যে পার্থক্য কি থাকবে? কি হলো? তুমি চুপ করে আছো কেন? তোমার যদি কোনো ইচ্ছে থাকে সেটা আমাকে বলো।
আমি তোমার ইচ্ছে পূরণ করার চেষ্টা করব। আমার পরিবার বলতে কিছু ছিল না, পেটের দায়ে আমি কাজ করতে এসে মরেছি। ওরা আমার জানাজাটুকুও করেনি। মানুষ হিসেবে এটুকু কি আমার প্রাপ্য ছিল না? জানাজা হয়নি বলে আমার মুক্তিও হয়নি। বেশ, এ নিয়ে তোমার আর কোনো চিন্তা করতে হবে না, আমি সব ব্যবস্থা করছি। ও কি বললো পরি? এই পরিবারের পিছু ছাড়বে না? ছাড়বে, তবে তোমাদের একটা কাজ করতে হবে। কি কাজ? ওকে যেখানে পুঁতে রাখা হয়েছে সেখানে কবর বানিয়ে জানাজা করতে হবে, তাহলে সব ঠিক হয়ে যাবে। ও মুক্তি পাবে আর ওর হাত থেকে তোমরাও। আজকেই সেই ব্যবস্থা হবে। সকালেই লোক ডেকে সখিনার জানাজা করে ফেলে তারা। এবার তোমরা অভিশাপ মুক্ত। আর তুমি তুমি কি করবে? আমি আর কি করব, ওই বাঁশবাগানটায় আমি আমার বাড়ি বানিয়ে ফেলেছি। বাকি জীবন তোমাদের পাশেই থাকবো।